তুই হবি রাজা আর আমি হব তার প্রধান সেনাপতি। না দাদা, তোমার সাথে আমি কথা বলবো না। তুমি খুব পচা। তুমি আমার মায়ের কাছে কেন তুমি নিয়ে এসেছিলে দাদা? আরে বোকা, তোকে যদি কোলে করে না নিতাম তাহলে তো তুই আসতি না, তাই তো তোকে একটি কথা বলি, শুনবি তো? বলো দাদা, কি বলবো? তুই আমার ছোট না? জি। ছোট তো, তাহলে আমি যা বলবো তা তো শুনবি। বলো। সত্যি সত্যি শুনবো, বলো। তুই হবি রাজা আর আমি হব তোর প্রধান। না দাদা, তুমি ভুল বললে। তুমি হলে বড়, তাই তুমি হবে রাজা আর আমি তোমার প্রধান সেনাপতি হব দাদা। আরে বোকা, এদিকে আয়, এখানে বস। দেখ তো, তোকে খুব সুন্দর মানিয়েছে। একটু মানিয়েছে। আমি তোর প্রধান সেনাপতি হলে রাজ্যের সবাই আমাকে দেখে ভয় পাবে, বুঝছিস? না দাদা, তুমি রাজা হলে সবচেয়ে খুব ভালো মানাবে। আমি ছোট, তাই আমি উজিরে থাকি দাদা। ভাই রে রাজা হবে তুমি, বুঝলে? ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি, ছোট তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। বাইরে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি। দুলাল, আমাকে এসব দিয়ে মানাবে না। না দাদা, তোমাকে খুব সুন্দর মানিয়েছে। বড় তুমি রাজা, তুমি বড়, তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। চাই তুই হবি রাজা, আমি হব তোর প্রধান সেনাপতি। এখানে বস, আয়। খুব সুন্দর মানিয়েছে। ভাই রে রাজা হবে তুমি, খুব সুন্দর মানিয়েছে। ভাই রে রাজা হবে তুমি, ছোট তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। বাইরে রাজা হবে তুমি, বড় তুমি রাজা, তুমি বড়, তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাই রে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি। ভাই রে রাজা হবে তুমি। বাইরে রাজা হবে তুমি। দুলাল, দাদা দেখো তো তোমাকে কত সুন্দর মানিয়েছে। না রে দুলাল, আমাকে দিয়ে এসব হবে না। আমি হব প্রধান সেনাপতি, আমাকে তুই দিয়ে হবি রাজা। না দাদা, এসব আমাকে দিয়ে চলবে না। আমি দুলাল, এসব আজে বাজে করতে পারবো না। একটিবার বুঝতে চেষ্টা কর, আমি কিন্তু তোর বড়। না দাদা, তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান সেনাপতি দাদা। আরে দুলাল, তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করছিস। আমি বড়, আমার কথা শুনতে হবে। তুই হবি রাজা আর আমি হব তোর প্রধান সেনাপতি। বস এখানে। বুঝছাই। এখন বস। ওরে আপন, ওরে দুলাল, কাকামণি, রাজার সেনাপতি হতে গেলে যে যুদ্ধবিদ্যা শিখে রাখা একান্ত প্রয়োজন। কাকামণি, আমরা তো যুদ্ধই পাই না। পারবে বাবা, পারবে। কেমনে? আমি তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দেব। তাই নাকি দুলাল? আমাদের কাকামণি আমাদের যুদ্ধবিদ্যা শিখিয়ে দিব। ওসব আমার দ্বারা হবে না। কেন? তুমি যুদ্ধ শিখে তুমি আজা হোগা। ও, তুমি খাবে আর ঘুমাবে, স্কুলে যাবে না, রাজা হবে না, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। ঠিক কথা বলছো দাদা। কাকামণি, ওকে আগে যুদ্ধবিদ্যা শেখান, পরে আমি। না কাকামণি, দাদা বড়, তাই দাদাকে আগে যুদ্ধ শিখে। ঠিক আছে, আপন যখন বড়, আমি তাকে আগে যুদ্ধবিদ্যা শিখাচ্ছি। ঠিক আছে দাদামণি। কিভাবে যুদ্ধ করব কাকা? আমি তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দেব। হ্যাঁ, আমি আবার যেভাবে অস্ত্র ধরবো, হুম। ঠিক তেমনি ভাবে তুমি অস্ত্র ধরবে। ঠিক আছে কাকামণি, দেন। এই না অস্ত্র। হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনার অস্ত্র কই? এই তো আমার অস্ত্র। ও, আমি ভাবছি তো আপনি অস্ত্র নিয়ে আসেননি। ধরো অস্ত্র। ধরবো? হ্যাঁ, কিভাবে?
কাকামুনি এভাবে ধরলে আমার তুমি পারবে না। আমার দ্বারা এসব হবে না। হবে, দুলালকে হবে। দিয়ে, দুলালকে দিয়ে, শোনো আপন, দুলালকে দিয়ে। তুমি না গুরুজির কাছ থেকে শিখেছ পারিব না এ কথা ঠিক বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার। দেখো শতবার, আমার দেখো দ্বারা তো শতবার। হচ্ছে না। তাই তো তুমি আবার অস্ত্র ধরো। হবে দাদা, হবে। হ্যাঁ, বালুন তো তোরা, হবে। ঠিক আছে কাকা। আবার আবার ধরো। দুলাল তুমি তুই পারছো ধর। না, আবার ধরো। আমার দ্বারা হবে না তো। হবে, তোমার আমার দ্বারাই দ্বারা হবে। তাও ধরো। না। হবে। জি, 3 বার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমি বলছি তো তুমি পারবে। আচ্ছা ঠিক আছে। বলেছিলাম না দাদা? পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই তো দুলাল, আমি বলছিলাম তুমি আমি পেয়ে বলছিলাম না গেছি। তুমি পারবে। হ্যাঁ দেখেছো কাকামণি। আমার মতো সেনাপতিকে তুমি হারে মানিয়ে দিয়েছো। তুমি এখন যুদ্ধবিদ্যা শিখে গেছো। তাই তো আমি হব প্রধান সেনাপতি আর দুলাল হবে রাজা। ঠিক আছে, এবার আমি দুলালকেও যুদ্ধবিদ্যা শিখাবো। না, আমি দুলাল, পারবো না, চলে যাই। ধরো অস্ত্র। নে না, দাদা, দেখ না একবার চেষ্টা করে। বলেছি তো পারবো না, তবুও আর না পারলে তো আমি আছি, তুই হবি রাজা, আমি হবো প্রধান সেনাপতি। আরে বোকা, এভাবে কি কেউ অস্ত্র ধরে? আমি যে সব পাবো না কাকা। পারবে বাবা, আমি পারবে। আগেই বলেছি। তোদেরকে যে পারতেই হবে, কারণ এই ধর্মপুর রাজ সিংহাসনের দায়িত্ব তোদেরকে যে হাতে নিতেই হবে। তাই ধর বাবা, অস্ত্র ধর। ঠিক আছে কাকা। না, দুলাল। না বোন, দুলালকে দিয়ে এসব হবে না। কেন কাকামণি? দুলাল পারবে না। তুই যুদ্ধে জয়ী হয়েছিস, তাই তুই হবি রাজা। হুম। আর দুলাল আমি হবো যুদ্ধে পরাজিত হয়েছে, দাদার তাই প্রধান হবে দুলাল সেনাপতি। তোর প্রধান সেনাপতি। এবার খুশি তো? জি তাই দাদা। তো আসলে কিভাবে বসতে হবে তা তো আমি জানি না। আমি তোদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তো দেখ। দেখেছিস হ্যাঁ কাকামণি। এইভাবে রাজ সিংহাসনে বসতে হয়। এবার তুই বস, আচ্ছা ঠিক আছে, বসবো তাহলে। বস। আরে বোকা, পাগল এইভাবে পাগল কেউ কি পাগল। সিংহাসনে বসে? তাহলে কি পাবে কাকামণি? আমি আবার তোমাকে দেখিয়ে দিচ্ছি আবার কিভাবে দেখিয়ে দিবেন? সিংহাসনে বসতে হয়। আচ্ছা দেন। দেখেছিস, এখন পারবি তো? ঠিক আছে কাকামণি। তাহলে বস। এই আপনারা কিন্তু ভালোভাবে বাজাবেন, শুনছেন? এই ওস্তাদ, নতুন রাজা উঠছে, ঠিক আছে? এই তো তুমি পেরেছ। পেরেছি। হ্যাঁ, খুব সুন্দর পেরেছ। তুমি আমার চাইতে ভালোভাবে সিংহাসনে বসা শিখে গেছো। চল বাবা, তোদের মুখখানা মলিন দেখা যাচ্ছে, তাই তোরা কিছু খাবি। দাঁড়ান চল আমার কাকামণি, সাথে। দাঁড়ান কাকামণি। এখন আমি রাজা আর দুলাল কি হয়েছে? সেনাপতি। তার মানে আমার চাকর, জি। তাই না দুলাল? এখানে দাঁড়া। এই চাকর, তোকে আমি আদেশ করলাম ওই টেবিলসুর বাজার থেকে 1 কেজি পোল্ট্রি মুরগি নিয়ে আসবি। আদেশ করুন মরালাস। কাকামণি আমাকে মরানাস বলছে কেন? কারণ তুমি যে রাজা হয়েছ। তাই বলে আমি কি মরানাস? হ্যাঁ, রাজা যে রাজা হয় তাকে প্রজারা মহারাজ বলে আপনি ডাকে। সিন মহারাজ বললেন, ও আমাকে বলছে মরানাস। ঠিকই বলছি কাকামুনি, হয়তো শুনতে ভুল করেছে। আচ্ছা ঠিক আছে কাকামণি, অনেক সময় গিয়েছে, চলুন, আমাদের বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে, তাই চলো। ঠিক তাই আছে। চলো দাদা। হ্যাঁ, আপন দুলাল। ভাই রে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে
তুমি ভাইরে রাজা হবে তুমি বাইরে রাজা হবে তুমি চন্দ্রা মহারাজ মহারাজ আমার না বড্ড হরিণের মাংস খেতে ইচ্ছা করছে মহারাজ চন্দ্রা মহারাজ তোমার হরিণের মাংস খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে ভালোবেসে মহব্বত করে দ্বিতীয় দ্বার গ্রহণ করেছ, তুমি আমার স্ত্রী, তুমি আমার রানী, তোমার হরিণের মাংস খেতে ইচ্ছা করছে, যেমন করে হোক যেভাবে হোক তোমার হরিণের মাংস খাওয়ার ব্যবস্থা আমি গ্রহণ করব। মহারাজ আমি এই মুহূর্তে শিকারে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করছি চন্দা। না পিতা, আমরা দুবাই থাকতে আপনি কেন শিকারে যাবেন পিতা? পিতা আমরা দুটি দোলাল ঠিকই বলেছে, আমরা দুই ভাই বেঁচে থাকতে আপনি কেন শিকারে যাবেন? আমাদের যুদ্ধে যাওয়ার হ্যালো। ব্যবস্থা করে দিন। মা তোরা কি শিকার করতে পারবি বাবা? পারবো না, আমাদেরকে শিকারে যাওয়ার যুদ্ধ বিজ্ঞাতে আমাদের কাকামণি শিখিয়ে দিয়েছে। একই বলছিস আপন? হ্যাঁ, পিতা। তোদের কাকা সেনাপতি মীর কাসেম তোদের যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়েছে, সে ভালো করেছে। তোর মুখে সে কথা শুনে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। তোরা যেহেতু যুদ্ধে যাওয়ার চেষ্টা করছিস, তোরা যেহেতু শিকারে যেতে চাস, ঠিক আছে, আমি তোদেরকে হাসি মুখে শিকারে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। কই হাই এই সৈনিক, তোকে আমি বেতন দিয়ে রাখছি সঠিক মতো ডিউটি পালন করার জন্য। ফের যদি ঠিক মতো ডিউটি পালন না করিস, চাপকিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। দেখ এই ধনুক দে। এই নেন রানীমা। যা প্রহরী, এই মুহূর্তে অন্তঃপুরে চলে যান। একটি কথা ইয়াদ রাখিস, আমার ডাকা মাত্রই অলকার বেগে ছুটে আসবি, না হলে চাপকিয়ে তোর পিঠের ছাল তুলে নেব। মহারাজ এত উত্তেজিত হবেন না। ঠিক আছে চন্দ্রা, তুমি পাশে থাকলে আমি সব কিছু ভুলে যাই। চন্দ্রা। মহারাজ আপন, পিতা তুমি যেহেতু শিকারে যাবে, পিতা হিসেবে আমার একটা দায়িত্ব রয়েছে, তাই আমি তোমাকে দান করলাম আমার হাতের একখানা অস্ত্র। বাবা দুলাল মা এখানে এসো বাবা। বলেন মা। তুমি যখন শিকারে যাবে এই জন্য আমি তোমাকে এই রশিখানা দান করলাম, এই নাও। ঠিক আছে আম্মি যান, দিন। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, আয়, সাক্ষী থাইকো, চন্দ্র সূর্য আসমান আর জমিন। মা ও হাই গো শিকারে যে যাব পিতা, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। হাই গো শিকারেতে যাহাবো আমি, আহামডা দুটি ভাই গো, আহামরা দুটি ভাই। আয় এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ দুলি। হায় এ আশীর্বাদ করবে মাতা, দিয়ে চরণ ধুলি। চন্দ্রা, আমাদের দুটি সন্তান, তাদেরকে আমরা হাসি মুখে বিদায় দেবো। চন্দ্রা, ও হাই গো ফিরে এসে নিতে পারি পিতা আপনার চরণ দুলি গো, আপনার
পিতা, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন পিতা। এবার আমরা আসি পিতা। দুলাল চলে আয়। দাদা মা ঠিক আছে বাবা আপন, ঠিক আছে বাবা দুলাল, তোদের দু ভাইকে আমি আশীর্বাদ করি, তোরা সুন্দর সুষ্ঠু ভাবে মৃগই শিকার করি আমার বুকে, তোদের মার বুকে এই রাজধানীতে ফিরে আসবি, এ আমার কামনা বাবা। ও হাই গো ফিরে এসে দেখতে পারি পিতা আপনার চন্দ্রমুখ গো, আপনার চন্দ্রমুখ। চন্দ্রা মহারাজ, আপন দুলাল চলে গেল শিকারে, শিকার থেকে তারা হরিণের মাংস হরিণ শিকার করে নিয়ে আসবে, এতে তোমার আমার কোনো চিন্তা নেই। আমি বড্ড ক্লান্ত, আমি বড্ড পরিশ্রান্ত, এই মুহূর্তে আমার বিশ্রাম কক্ষের প্রয়োজন, এই মুহূর্তে আমরা বিশ্রাম কক্ষে গমন ঠিক আছে করবো। মহারাজ, চলো তাই চন্দ্রা। চলুন। আর কতদিন এইভাবে লোহার সিন্ধুকে রাখবে? আমি তো গরমে থাকতে পারি না। হাই হাই, আমার দেখি। বন্ধুটা না জানি কি অবস্থা। তাড়াতাড়ি যাই, বন্ধুকে তাড়াতাড়ি সিন্দুক থেকে বের কর। এ মা, তুমি দেখি সিন্দুক থেকে বের হয়ে গেছো। ইস রে, খুব গরম ছিল তাই না? আরে চন্দ্রা, এই সিন্ধুকের ভিতরে কত পোকা মাকড় আমাকে কামড়ে কামড়ে ফাফুর করে ফেলেছে, তাই সিন্ধুকের ভিতরে থাকা যাচ্ছে না। এসো বন্ধু, আমরা এখন এখানে বসে গল্প করি। বন্ধু এসো বন্ধু, হ্যাঁ, আমরা শুয়ে শুয়ে কথা তাই? বলি, গল্প করি। শুয়ে শুয়ে একটি গান গাবো। গান গাও, ওই যে কি কইছে। উফ, ভগবান, দোয়া যে জলের তৃষ্ণায় তার বুকটা যে ভেড়ে যাচ্ছে। দেখি, ও তো মায়ের মন্দির, মায়ের মন্দিরে গিয়ে দেখি আমার দোলালের জন্য একটু জল আনতে পারি কিনা। ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মৃত্যু দেখলে না ভগবান? এই দৃশ্য দেখার আগে তুমি আমার কেন মৃত্যু লেখলে না? না না, এইভাবে আমার মায়ের ইজ্জত রেখে গেলে আমার পিতার যে কলঙ্ক হবে। তাই তো আমার গুরুদেবের দেওয়া এই চাদর খানায় দিয়ে আমি তার ইজ্জতটা রেখে দিয়ে যাই। দাদা, দাদা আমার যে বড্ড জল পিপাসা লেগেছে দাদা, আমাকে আমাকে একটু জল দাও দাদা। দাদা দাদা দাদা, আমি যে আর চলতে পারছি না দাদা। ওরে দুলাল, জল চাসনি রে ভাই। জলের পরিবর্তে তুই আমার বুকে তাজা রক্ত চা, তবু তুই আমার কাছে জল চাসনি। দাদা। জল চাসনি। তুমি ও কথা বলছো কেন দাদা? এই চন্দ্রা, এ কি? আরে এ চাদর কোত্থেকে আসলো? এ শুয়েছিলাম আমরা দুজন, আরে চাদর কোত্থেকে আসলো? এই চন্দ্রা, উঠো। আরে আরে কি হয়েছে? কি সুন্দর আরে ঘুমটা দেখো কি এসেছিল। হয়েছে। উফ, আরামের ঘুমটা ভেঙে দিল। কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? হয়েছে মানে আমরা শুয়েছিলাম দুজন, এখানে চাদর কিভাবে এলো চন্দ্রা? চাদর? চাদর কোথায়? হ্যাঁ,
এই তো দেখো। এ কি এ কি হাই হাই রে আমার কপাল বুঝি পড়ল রে হাই 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 ভগবান আমি যে শেষ এই এই চাদর তো আপনের আরে চাদর আমি তো বলছি এই চাদর কোথা থেকে এলো? সেটা আপনের চাদর আরে এই তোমার আমার ছে এই দুনিয়া তোমার কে আর আপন আছে? ওরে বোকা এই আপন সেই আপন না আমার সতীনের ছেলে আপন বুঝেছো এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমি যে কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না হাই হাই মহারাজ যদি জানতে পারে এখন আমি কি করব আমার তো গর্দান নেবে তাহলে আমি যাব? যাবো কি চলে যাও তাড়াতাড়ি হ্যাঁ। তাড়াতাড়ি চলে যাও আমি কি যাব? আরে এইদিকে ওখানে যাব, কোনদিকে যাব? এইদিকে 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 আরে চল না ওইদিকে। আরে এইদিকে এদিকে? এখনই এসে পড়বে এদিকে? কিন্তু গর্দান নেবে তাহলে আমি যাই। তাড়াতাড়ি যাও তাহলে কিন্তু গেলাম তাড়াতাড়ি যাও গেলাম গেলাম। যাও। হাই ভগবান এখন উপায় এখন আমি কি করব মহারাজ যদি জানতে পারে তাহলে তো আমার গর্দান নেবে এই সময় আমাকে কে সাহায্য করবে কে আমাকে সাহায্য করবে এই কে আছিস মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে হঠাৎ অসময়ে মন্ত্রী জং বাহাদুরকে কি প্রয়োজন ছোট রানী অসময়ে নয় মন্ত্রী জং বাহাদুর আমি সময়ে আপনার সঙ্গে কথা বলতে চাই বুঝতে পেরেছেন তার মানে আমি যে কিছুই বুঝতে পারছি না ছোট রানী মন্ত্রী জং বাহাদুর বলুন ছোট রানী আমি যে আপনাকে কি করে বলি আমি যে বড্ড বিপদে পড়েছি তাই এই বিপদ থেকে রক্ষা করার আপনি যদি আমাকে কোনো সুপরামর্শ দিতেন তাহলে খুব ভালো হতো বলুন ছোট রানী এমন কি বিপদে পড়েছেন যা এই মন্ত্রী জং বাহাদুর ছাড়াও আপনার কোনো উপায় নেই মন্ত্রী জং বাহাদুর বলুন ছোট রানী আমি যে মন্দিরে শুয়েছিলাম হ্যাঁ বলুন হঠাৎ আমার সতীনের ছেলে আপন আপন হ্যাঁ হ্যাঁ বলুন ছোট রানী বলুন আমার আপনার সতীনের ছেলে আপন কি করেছে আপন মন্দিরে ঢুকে আমার সতীত্ব হরণ করতে চেয়েছে ছি 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 ছি, ছোট রানী তাহলে এই বিপদ থেকে কি করে রক্ষা পাওয়া যায় আপনি একটু সুপরামর্শ দেন না মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ আমি একটু দেখছি এখন আমি এগিয়ে যাব না পিছিয়ে যাব এই তো আমার সুবর্ণ সুযোগ একদিকে ধর্মপুর রাজ্য আর অন্যদিকে চন্দ্রা দেবীর নবীনা যৌবন কি ভাবছেন না এর একটা যুক্তি আপনাকে দিতে পারে কিনা তাড়াতাড়ি দিন কিন্তু এর বিনিময়ে আমার লাভ অনেক আছে তাই যুক্তিটা আমাকে তাড়াতাড়ি দিন ঠিক আছে আমি তাহলে শুনুন আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনার মাথার চুলগুলো এলোমেলো করে মাটিতে ঘোরাঘুরি চিৎকার করবেন তখন স্বয়ং মহারাজ ছুটে আসবে আপনাকে বলবে ওগো চন্দ্রা তোমার কি হয়েছে তখন মহারাজকে বলবেন মহারাজ আমার শরীরে স্পর্শ করবে না মহারাজ আমার শরীর যে অসহ্য হয়ে গেছে মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ ছোট রানী আপনি আর বিচার করুন মহারাজ আপনার বিচার করুন ঠিক আছে আপনি আমাকে যা যা করতে বলছেন আমি তাই করব এবার তাহলে আপনি আসুন ঠিক আছে আমি আসি হ্যালো কিন্তু আমার সাথে তো বেইমানি করবেন না 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 চন্দ্রা দেবী একবার যে কথা দেয় সেই কথার কোনো নড়চড় হয় না আমার তো বিশ্বাস হচ্ছে না চন্দ্রা রানী বিশ্বাস করুন আমি আপনার কথা রাখবো এইবার আমার গাছে প্রতিজ্ঞা করুন ছোট রানী আমার তো বিশ্বাস হচ্ছে না ইস দুষ্ট কোথাকার এই তো গাছে প্রতিজ্ঞা করছে
এই তো চলে যাচ্ছি, কিন্তু মনে রাখেন ছোট রানী, থাকবে থাকবে। এর কথা যদি একটু নড়চড় হয়, দুনিয়ার সবাই ক্ষমা করলে এই মন্ত্রী জন বাহাদুর আপনাকে ক্ষমা করবে না। না না, আমাকে এখন এই এই কাজটাই করতে হবে, তা না হলে আমি আর মহারাজের হাত থেকে বাঁচতে পারবো না। আমাকে আগে আচ্ছা বাঁচাও। চন্দ্রা 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 তুমি অমন করে চিৎকার করছো কেন? চন্দ্রা অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে চন্দ্রা? তুমি আমাকে খুলে বলো। আমাকে স্পর্শ করবেন না মহারাজ। কেন চন্দ্রা? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি তোমাকে কেন স্পর্শ করব না চন্দ্রা? কারণ আমি আমি যে অসতী হয়ে গেছি। অসতী হয়ে গেছো? কে তোমাকে অসতী করেছে বলো চন্দ্রাম, আমি শুনতে চাই কে তোমাকে অসতী করেছে, আমি তার চরম বিচার করব। মহারাজ, আমি মন্দিরে শুয়েছিলাম মহারাজ। হ্যাঁ বলো। আপনার বড় ছেলে আপন আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম না না চন্দ্রাম, এ কথা বলো না, এ কথা আমি বিশ্বাস করতে পারি না, এ কথা ধর্মপুর রাজ্যের কেউ বিশ্বাস করবে না। এ কথা শুনলে আকাশ ফেটে যাবে, মাটির নিচ থেকে পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে, ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি রাজা ধনপতি বিশ্বাস করি না। এ কথা বলো না চন্দ্রা, এ কথা বলো না। মহারাজ, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, সেই জন্যই তো আপন যখন আমার কাছ থেকে চলে যেতে ধরেছিল, তখন আমি তার এই গায়ের চাদরখানা কেড়ে নিয়েছিলাম মহারাজ। চাদর? সেই কিসের চাদর চন্দ্রা? চাদর? এই সেই চাদর মহারাজ, আমি আপনের পিঠ থেকে কেড়ে নিয়েছিলাম। ঠিক আছে চন্দ্রা, ঠিক আছে, আমি বিচার করব, চরম বিচার করব। একদিন ধর্মপুরাজ সিংহাসনে বসে রাজা ধর্মের বিচার করেছিলাম, আজ আমি এমন বিচার করব যা দেখে ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ বুঝতে পারে রাজা ধনপতি একটা ন্যায় বিচারক। এই কাছে এসে আমায় কি জন্য স্মরণ করেছেন হুজুর? যাও প্রহরী, আমি তোমাকে আদেশ প্রদান করলাম, এই মুহূর্তকার বেগে ছুটে যাবে আমার অবাধ্য, আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে আমার রাস্তার পার হাজির করবে, আমি নিজ হাতে তাদের চরম বিচার করব। আমি তাই যাচ্ছি হুজুর। এবার চলো চন্দ্রাম, প্রহরীকে পাঠিয়েছি, আপনার দুলালকে নিয়ে আসবে, এনে তোমাকে চিন্তা করতে হবে না, আমি নিজ হাতে আগামীকাল প্রকাশ রাজ দরবারে তাদের চরম বিচার করব। এবার চলো লক্ষ্মীটি, তুমি রাগ করো না, আসো চলো। তাই চলুন মহারাজ। আমি যার চলতে পারছি না দাদা, দুলাল, আমাকে একটু জল দাও দাদা। ওরে দুলাল, চলো ভাই, ওই গাছের নিচে বসে আমরা একটু বিশ্রাম করি, দেখবি জলের তৃষ্ণা তোর মিটে গেছে। চল না ভাই, আয়। ভালো। আপন আর দুলালের সন্ধানে বেরিয়েছি। আমি কত বন জঙ্গল কত তন্ন করে খুঁজলাম, কোথাও তো তাদের দেখা পেলাম না। দেখি ওই তো সামনে একটি বন দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দেখি আপন আর দুলালকে পাওয়া যায় কিনা। এ কি? এই তো আপন আর দুলাল। এই
তোরা এখানে, আর আমি কিনা সারাটা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন প্রহরী? তোমাদের পিতার আদেশ, তোমাদের দুই ভাইকে তোমার পিতার দরবারে নিয়ে যেতে হবে। পিতা যখন আদেশ করেছে আমাদেরকে যেতে হবে। তাই চলো চলো। দুলাল, তাই চলো দাদা, তাই চলো প্রহরী, তাই চলো। তাই চলো। বিচার করুন মহারাজ, বিচার করুন। মহারাজ, প্রহরীকে পাঠিয়েছেন আপনার দুলালকে আনার জন্য, কিন্তু এখনো তো প্রহরী ফিরে আসছে না মহারাজ। চন্দ্রাম, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। প্রহরীকে আমি পাঠিয়েছি, প্রহরী কখনো আমাকে ফাঁকি দেবে না। অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন প্রহরী আপনার দুলালকে নিয়ে আমার সম্মুখে হাজির হয়েছে। মহারাজ, এই তো আমি আপনার দুলালকে নিয়ে এসেছি মহারাজ। পিতা, পিতা। পিতা আপনি কেমন আছেন পিতা? পিতা, কে কে তোদের পিতা? তোদের পিতা, মুখ থেকে আমি আর পিতার ডাক শুনতে চাই না। পিতা, মা, মাগো, মা, কে তোদের মা? দুলাল। দাদা, পিতা, পিতা, কে তোদের পিতা? তোদের মুখ থেকে পিতা ডাক শুনতে আমার কিনা হচ্ছে তোরা পুত্র নামের কলঙ্কম। তোদের মুখ দর্শন করলেই আমাদের মুখ নজর পেলাম। তোদের দেখা মাত্রই আমার ধমনী রক্ত টকবক টকবক করে ফেটে উঠছে। আমি আর স্থির থাকতে পারছি না। এই মুহূর্তেই চাপিয়ে তোদের ঠাল আমি পিতা। আপনি পিতা মারছেন কেন? হাতে চাবুক দিয়া। মা, পিতা, মা, পিতা, কি হয়েছে মা? আমরা কি অপরাধ করেছি পিতা? ও হাই গো, কি অপরাধ করছি পিতা আপনার কাছে গো, আপনার কাছে। দাদা, 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 দাদা। হাই হাতে ধরি পরি ধরি দুই ও হাই গো, কি কারণ মারছেন মা গো নিষ্ঠুর হইয়া গো, নিষ্ঠুর হইয়া। পিতা, আমাদেরকে ক্ষমা করে দিন পিতা। দূর হয়ে যান। তোদের মুখ থেকে আমি আর পিতা ডাক শুনতে চাই না। পুত্র নামের কলঙ্ক মাতার কাছে চেয়েছিলি প্রেম ভিক্ষা। এই কথাটা পৃথিবীর ইতিহাসে নজরবিহীন আমি কখনো কল্পনা করতে পারিনি। তার কাছে প্রেম ভিক্ষা রুণ বিধি লোক ও হাই গো, বিনা দোষে দোষী ভাই বিধি মারো খেয়ে যাচ্ছি গো, মারো খেয়ে যাচ্ছি। দুলাল, দুলাল, বিচার করুন মহারাজ, বিচার করুন। পিতা আমাদের কেমনি ভাবে মারছেন কেন পিতা?
আমরা এমনই কি অপরাধ করেছি তার জন্য আমাদেরকে চাবুকের উপর চাবুক মারছে আপনার চাবুকের আঘাত আমরা যে সহ্য করতে পারছি না পিতা আর সহ্য করতে পারছি না। তোদের চাবুক মারছি সে কথা আবার আমাকে প্রশ্ন করেছিস যে হরিণ শিকার যাবি বলেন, শিকার করতে যাবি বলেন, শিকারের ছলনা করে শিকারে না দিয়ে মায়ের অভিমাতার কাছে চেয়েছিস প্রেম বিখাম। আমরা বলছি যে দাদা দাদা না 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 ওগো পিতা আপনি আপনি আমাদেরকে কি শোনালেন পিতা আমাদের মার কাছে আমরা পেয়ে বিকে চেয়েছি এই কথা শোনার আগে আমার কেন মিথ্যে হলো না পিতা ওরে দুলাল ছোট্টারে দুলাল বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ হ্যাঁ চন্দ্রাম, তুমি ঠিক কথা বলেছ, উত্তম কথা বলেছ। আমি বিচারে করব, বিচারে করব, চরম বিচারে করব। আমি রাজা ধনপতি, ন্যায় বিচারক, এদের আমি এমন এক বিচার করব, চূড়ান্ত বিচার করব। বিচারের করার পূর্বে আমি সেনাপতি মীর কাসিমকে জিজ্ঞাসা করি, সেনাপতি মীর কাসিম তাদের কি শিক্ষা দিয়েছে? কই হাই সেনাপতি মীর কাসিম আলী খান। আকাশে বাতাসে সম্মুখে পেছনে যেদিকে শুনে শুধু আর্তনাদ আর্তনাদ। কি হঠাৎ আমার মনটা এমনি করে কেঁপে উঠছে কেন? তুমি কি আমার আপন দুলালের কোনো বিপদ হয়েছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনার হাতে শাসনের চাবুক, আর মাতৃহারা দুটি সন্তান আপনার দোলালে ভাবে দোলাই লুণ্ঠিত হয়ে পড়ে আছি। বলুন মহারাজ, বলুন এই মাতৃহারা দুটি সন্তান আমার কি অন্যায় করেছে? সেনাপতি মীর কাসেম, সেনাপতি মীর কাসেম, আমার স্নেহের আপনার দুলালকে তোমার কাছে দিয়েছিলাম মানুষের মতো মানুষ করতে। সেনাপতি মীর কাসেম, আপনার দুলালকে তুমি এমন শিক্ষা দিয়েছ, এমন শিক্ষায় শিক্ষিত করেছ, আমার উঁচু মাথাটা একেবারে নিচু করে ফেলেছে। মহারাজ বলুন, মহারাজ বলুন, এই মাতৃহারা দুটি সন্তান এমন কি অন্যায় করেছেন তার জন্য আপনার ওই উঁচু মাথাটা নিচু হয়ে গেছেন? বলুন মহারাজ, আপনি আমার কাছে সব খুলে বলুন। সেনাপতি মীর কাসেম আলী খান তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করবেন, হে তো কোনো দোষের কথা নয়। সন্তান তো মায়ের মন্দিরেই প্রবেশ করবে মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করতে পারেন, এটা আনন্দের কথা, এটা সুখের কথা, এটা তুমিও জানো, এটা আমিও জানি। কিন্তু এই কুলাঙ্গার আপনার দুলাল মায়ের মন্দিরে সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, মায়ের কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। না মহারাজ, নাম আপনি কথা উচ্চারণ করবেন না গো মহারাজ, আপনি কথা উচ্চারণ করবেন না। এই কথা শুনলেন পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না। ও কথা শুনলেন কোনো সন্তান তার মায়ের কাছে যাবে না গো মহারাজ। এই কথা শুনলেন কোনো শিশু তার মায়ের মুখের দুধ পান করবে না গো মহারাজ। ও গো মহারাজ, এই কথা শোনার পরে এই আকাশটা ভেঙে চৌচির হয়ে গেল না কেন? এই কথা শোনার পূর্বে আমার পায়ের তলায় মাটি সরে গেল না কেন? এই কথা শোনার পূর্বে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? এই কথা ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারেন, আকাশ বিশ্বাস করতে পারেন, বাতাস বিশ্বাস করতে পারেন, এই ধর্মপুরের সমস্ত যারা বিশ্বাস করতে পারেন, কিন্তু কিন্তু এই মুসলিম যুবক মীর কাসেম এই কথা কোনোদিন বিশ্বাস করে না মহারাজ। মহারাজ, ওগো মহারাজ, বলুন বলুন মহারাজ, এর কি কোনো প্রমাণ আপনার কাছে রয়েছে মহারাজ? আছে সেনাপতি মীর কাসেম,
প্রমাণ অবশ্যই আছে। কি সেই প্রমাণ বলুন মহারাজ, বলুন, যার জন্য আপনি এই মাতৃহারা দুটি সন্তানকে এমনি করে চাবুকের পর চাবুক মারছেন। ওগো মহারাজ, সেই প্রমাণ আপনি আমাকে দেখিয়ে দিন মহারাজ, আপনি আমাকে দেখিয়ে দিন। প্রমাণ প্রমাণ আমি তোমাকে দেখিয়ে দিব সেনাপতি মীর কাসেম আলী খান। তুমি জানো আমি রাজা ধনপতি, আমি দরবারে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলিনি, কখনো আমি অন্যায় বিচার করিনি। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি ন্যায় বিচার করেছি এবং ততদিন আমি ন্যায় বিচার করব। প্রমাণ হলো মন্ত্রী জং বাহাদুর। হায় হায়, মন্ত্রী জং বাহাদুর। জয় মা কালী, তুমি বড় সাপ। হঠাৎ মন্ত্রী জং বাহাদুরকে কি প্রয়োজন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আপনার দুলাল তার মায়ের কাছে কি চেয়েছেন? আসল ঘটনাটা তুমি খুলে বলো প্রকাশ্য রাজ দরবারে, আমি শুনতে চাই আসল ঘটনা। মন্ত্রী জং বাহাদুর, আপনারা তো সন্তান রয়েছেন, আপনিও তো আপনার সন্তানকে অতি ভালোবাসেন, মহব্বত করেন। আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে মাতৃহারা দুটি সন্তান। বলুন মন্ত্রী জং বাহাদুর, সত্যি কি মাতৃহারা দুটি সন্তান আপনার দোলালে সত্যি কি অপরাধী? মহারাজ, আমি রাজি কাজে ব্যস্ত ছিলাম মহারাজ। হঠাৎ মন্দিরে গিয়ে দেখি, জানালা দিয়ে উকি দিয়ে দেখি মহারাজ আপন তার মাকে জড়িয়ে ধরে বসে আছে মহারাজ। ছি মহারাজ, আমি আর বলতে পারলাম না মহারাজ। মহারাজ মহারাজ, বেরিয়ে যাও এখান থেকে, আমি আর সহ্য করতে পারছি না, তোমার কথা আমি শুনতে পারছি না। যত আমি তোমার কথা শুনছি তত আমার ধমনী রক্ত টকপক টকপক করে ফেটে, এ কথা আমি আর সহ্য করতে পারছি না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। বিচার করুন মহারাজ, বিচার করুন। বিচারে করব চন্দ্র, বিচারে করব, এর আমি উপযুক্ত বিচারে করব। সেনাপতি মীর কাসেম আলী আমি ডেকেছি, এর আগে আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করি, তারপর আমি এদের চূড়ান্ত বিচারে করব। আমি মাস্টারের কাছে দিয়েছিলাম তাদেরকে ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে, মাস্টার এমন শিক্ষা দিয়েছে যার জন্য আমার উঁচু মাথাটা নিচে হয়েছে। সেই শিক্ষাগুলো মাস্টারকে ডেকে একবার জিজ্ঞাসা করে দেখি আমার আপনার দুলালকে সে শিক্ষা দিয়েছে। পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। করতে পারছি না। মাস্টারকে আর ডাকতে হবে না মহারাজ, আমি এসে পড়েছি মহারাজ। এ কি মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন গুরুজি। আর দুই সন্তানের চোখের জল। গুরুজি, বলুন বলুন মহারাজ, এরা কি অপরাধী করেছে? মাস্টার, তোমাকে আমি যতই দেখছি ততই আমার ঘৃণা বেড়ে যাচ্ছে। তোমাকে দেখা মাত্র আমার ধমনী রক্ত টকবক টকবক করছে। তুমি কি সেই শিক্ষাগুরু মাস্টার? তোমার কাছে আমি তুলে দিয়েছিলাম আমার স্নেহের আপনার দুলালকে, আমার স্নেহের আপনার দুলালকে তুমি এমন শিক্ষা দিয়েছ তাদের জন্য আমার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে গেছে। মহারাজ, আমি কি জানতে পারি মহারাজ তারা এমন কি অন্যায় করেছে আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে? শুনতে চাও মাস্টার? আপনার দুলাল কি অপরাধ করেছেন? তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। এতে এ মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এতে ভালো কথা। এতে তাদের কি অপরাধ? মায়ের মন্দিরে প্রবেশ করেছে কথা ভালো, সেটা আমিও জানি, তুমি জানো। কিন্তু মায়ের মন্দিরে সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, তারা মায়ের বিমাতার কাছে চেয়েছিল। তা হতে পারে না। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করে এই পৃথিবীতেই
কোনো জায়গায় কোনোভাবে এই কথা শুনি নাই। আজকে শুনতাছি মহারাজ আপনার মুখে। মহারাজ, মহারাজ, আমার ছোট্ট একটাই কুসুম মহারাজ, মহারাজ, এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে, আকাশে বিশ্বাস করতে পারে, বাতাসে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না মহারাজ, আমি বিশ্বাস করতে পারি না মহারাজ। এর কোনো প্রমাণ আছে? চন্দ্রাম, এই সেই শিক্ষাগুরু মাস্টার সেনাপতি মীর কাসেম আলী খাঁ আমাকে বলেছিল, মহারাজ আপনার দুলালকে ভালোভাবে লেখাপড়া করাতে হবে। এই সেনাপতি মীর কাসেম আলীর কথাই এই শিক্ষাগুরু মাস্টারের কাছে আমার আপনার দুলালকে তুলে দিয়েছিলাম। মানুষের মতো মানুষ করতে সে মন মানুষ করেছে, যার জন্য আমার উতু মাথা নিচু হয়ে গেছে। আমার সেই মাস্টার আমার সম্মুখে প্রশ্ন করছে, এর কোনো প্রমাণ আছে? চন্দ্রা, উপযুক্ত প্রমাণটা তুমি মাস্টার বঙ্গিম বাবুকে দেখিয়ে দাও। এই নিন সেই উপযুক্ত প্রমাণ। না গুরুজি, না। প্রমাণ? একই সত্যি সত্যি এতে তো আমার গুরুদেবের দেওয়া চাদর। আমি অতি ভালোবেসে এই চাদরকে আমি আপনকে দান করেছিলাম। ওরে আপন, তুই একে করলি রে বাবা, তুই একে করলি। আমি করিনি গুরুজি, আমি করিনি, আমি করিনি। মহারাজ, 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 আমার একটা ছোট্ট একুশ রাখবেন মহারাজ। মহারাজ, এই দেখুন আমার চোখে পানি, আকাশের তারার মতো ফুটফুটে দুটি সন্তান। দেখুন দেখুন মহারাজ কিভাবে কাঁদছে, তাদের মুখের দিকে চাই। মহারাজ, মহারাজ, আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। একই বলছো মাস্টার, তুমি আমাকে ক্ষমা করতে বলছো? আপনার দুলাল যে অপরাধ করেছেন তার কোনো ক্ষমা হতে পারে না। নিজের সন্তান বলেই আজ যদি আমি তাদের ক্ষমা করে দেই, এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ আমাকে ঘৃণা করবেন, আমাকে রাজা বলে স্বীকার করবে না। আমি অন্যায় করতে পারবো না। সন্তান হোক যাই হোক, নেই বিচার আমাকে করতেই হবে। মহারাজ, এই দেখুন চাদর, এই চাদরের প্রতিটি সুতাই এক রহস্য লুকিয়ে আছে মহারাজ। গুরুজি, এই রহস্য লুকিয়ে আছে মাস্টার, তুমি আমাকে খুলে বলো। মহারাজ, এই চাদরের ভিতরে লুকিয়ে আছে মন্ত্রী জং বাহাদুর ও চন্দ্র দেবী ষড়যন্ত্র। মহারাজ, ষড়যন্ত্র। বিচার করুন মহারাজ, বিচার করুন। ঠিক আছে চন্দ্র, বিচার করবার চরম বিচার করব। খামোশ মাস্টার, খামোশ বেয়াদব, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার রানীকে তুমি চরম ভাবে অপমান করছো, বেজ্জতি করছো। এই বেজ্জতি আমি হজম করব না, আমি তোমার বিচার করব, চূড়ান্ত বিচার করব। আগে এই শয়তান দুটোর বিচার করব, তারপর বিচার করব তোমার বিচার। কই হাই, কই হাই, তাদেরকে আমি এমন বিচার করব যা দেখে এই পৃথিবীর সবাই বুঝতে পারবে রাজা ধনপতি একটা ন্যায় বিচারক।
তাদের বিচার চন্দ্রা তুমি বিচারে চেয়েছ, আমি বিচার করব। তাদের আমি কি শাস্তি দেবো ভেবে পাচ্ছি না, কি শাস্তি দেবো তাদেরকে আমি দেবো বেত্রাঘাত। না না না, এ শাস্তি তাদের যথেষ্ট নয়, তাদেরকে আমি করবো কারারুদ্ধ। না না না, এ শাস্তিও যথেষ্ট নয়, তাদেরকে আমি দেবো প্রাণদণ্ড। মহারাজ, তাদের কেমন শাস্তি দেবেন না মহারাজ, তাদের কেমন শাস্তি দেবেন না মহারাজ, আমি আপনার কাছে করজোড়ে বিনতি করে বলছি মহারাজ, আপনার দেওয়া আদেশ ফিরিয়ে নেন মহারাজ। কোন কথা নয় সেনাপতি মীর কাসেম আলী খান, কোন কথা নয় মাস্টার। মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল যে অপরাধ করেছে তার শাস্তি তাদের ভোগ করতে হবে। এই কোথায় ঘাতক, ঘাতকের পারে পাঠিয়ে দে। ওই তো অনেকদিন পর হাসপাতাল থেকে ঘাতক ঘাতক বলে ডাক পড়েছে। জানি না কার মাথার সিঁদুর মুছে দিতে হবে, জানি না কার মায়ের মুখ খালি করতে হবে। মহারাজ, ওই তো আদেশ করেন মহারাজ, কোন মায়ের মুখ খালি করতে হবে, কার মাথার সিঁদুর মুছে দিতে হবে। ঘাতক, এই শয়তান দুটোকে কালিমার মন্দিরে নিন, নির্মম ভাবে হত্যা করেন, তাদের শিরচ্ছেদ করবেন, তাদের তক্তাক্ত তাজা রক্তে নেই আমার রানীকে উপহার দেবে। এ যাও ঘাতক। মহারাজ, মাতৃহারা দুটি সন্তান, তাদের কি অপরাধ, তাদেরকে মন্দিরে শিরচ্ছেদ করতে হবে। মহারাজ, তারা কি অন্যায় করেছে মহারাজ, আমি কি জানতে পারি মহারাজ? খামোশ বেয়াদব, সামান্য একটা ছোট জাত জল্লাদ, তুই আমার কাছে কৈফিয়ত চাস কোন অধিকারে? কৈফিয়ত নাই মহারাজ, শুধু একটি বার জানতে আমার ইচ্ছা হচ্ছে, মাহারা দুটি সন্তান কি অপরাধ করেছে মহারাজ? ঘাতক, তবে শোন ঘাতক, তুই হচ্ছে নিতজাত জল্লাদ, রাজা ধনপতির কাছে কৈফিয়ত চাচ্ছিস। কৈফিয়ত চার তোর কোনো অধিকার নেই, যেহেতু প্রশ্ন করেছিস। তবু আমি তোকে বলছি, এই শয়তান দুটো তাদের বিমাতার কাছে যে ছিল প্রেম ভিক্ষা, তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, সে কথা কি তুই ভুলে গেছিস ঘাতক? মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, এটা সৌভাগ্য মহারাজ, এটা সৌভাগ্য। ঘাতক, মায়ের মন্দিরে তারা সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, তারা বিমাতার কাছে চেয়েছিল না না মহারাজ, মাতৃহারা নিষ্পাপ দুটি সন্তান অপরাধ করতে পারে না মহারাজ। ঘাতক, আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে এই শয়তান দুটোকে শ্রীখলে লোহ শ্রীখলে বেঁধে নিন, কালিমার মন্দিরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে তাদের তক্তাক্ত রক্ত এনে আমার রানীকে উপহার দেবেন, এ হচ্ছে আমার হুকুম। হয় না না মহারাজ, জীবনে আমি অনেক মায়ের মুখ খালি করেছি, অনেক নারীর পাতার সিঁদুর মুছে দিয়েছি, কিন্তু এই নিষ্পাপ দুটি সন্তানকে আমি কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ।
প্রয়োজন হলে প্রয়োজন মনে আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। ঘাতক চাকরি ছেড়ে দেবেন? চাকরি ছেড়ে দিয়ে চলে গেলে খাবি কি করে ঘাতক? চাকরি ছেড়ে দিয়ে কি খাবো সে চিন্তা আপনার করতে হবে না মহারাজ। এই ঋণ আপনার দেওয়ার হচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে বাজারে গিয়ে গোসাইয়ের গোলামি করে খাবো। যদি ভাগ্যে না জুটে তাহলে নগরে নগরে ভিক্ষা করে খাবো। তাও যদি ভিক্ষা না দেয় কামড়িয়ে কামড়িয়ে তবু এই জীবন নিষ্ঠুরতার চাকরি আমি কখনো করবো না, কখনো করবো না, কখনো করবো না। বিদায় বিদায় মহারাজ, বিদায়। ঘাতক বেরিয়ে যাও, বেরিয়ে যা ঘাতক, বেরিয়ে যা। সামান্য একটা নিচু দাঁত ঘাতক জল্লাদ জঙ্গল সে আমাকে উপদেশ দিতে চাই, সে আমাকে জ্ঞান দিতে চাই। একটি ঘাতক চলে যাবে, প্রয়োজন হলে রাজা ধনপতি 10-10টি ঘাতক নিয়োগ করবে, তাতে আমার যা আসলাম। নতুন ঘাতক দরবারে পাঠিয়ে দে। নতুন ঘাতকের কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি ওদেরকে হত্যা করব। গুরুজি মাস্টার, গুরুজি না মাস্টার তুমি না বলেছিলেন আপনার দুলালকে ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবে? পারোনি তুমি তাদেরকে ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে? তুমি কি পারবে ঘাতকের দায়িত্ব পালন করতে? আপনি আমাকে হাসালেন মহারাজ। দাদা, পিতা হয়ে যদি সন্তানকে মৃত্যুর হাতে দিতে পারে, আর আমি সামান্য মাস্টার, আমি কেন কেন সামান্য মাস্টার হয়ে আমি তাদেরকে হত্যা করতে পারবো না? আপনি আদেশ করেন, আমি কতল করব। মাস্টার, মাস্টার সত্যি কি তুমি ওদের হত্যা করবে? মাস্টার কি করব মহারাজ? মহারাজ মানুষকে মর্যাদা করেছে, তাই আমি ওকে হত্যা করব। মাস্টার, না, আমি মাস্টার নই, আমি জল্লাদ। থামো মাস্টার, থামো। এখানে নয় মাস্টার, এখানে নয়। আমি বুঝতে পেরেছি তুমি ওদের হত্যা করতে পারবে, তাই এখানে ওদের হত্যা করে আমার আজ প্রাসাদকে আমি অপবিত্র করতে চাই না। এই মুহূর্তে ওদেরকে লোহ শৃঙ্খলিত করে কালীমার মন্দিরে নিয়ে যাবে। কালীমার মন্দিরে তাদের দু ভাইকে নির্মম ভাবে হত্যা করে তাদের রক্তাক্ত রক্ত এনে আমার রানীকে উপহার দেবে। আমি তাই করব মহারাজ। চল আপন, চল দুলাল, আমি তোদেরকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তাজা রক্ত এনে আমি অনেকের উপহার দেব। গুরুদেব, আমাদের একটু সময় দিন গুরুদেব। শেষবারের মতো আমাদের পিতাকে একটু প্রণাম করে দিই গুরুজি। ঠিক আছে, তোদেরকে আমি সময় দিচ্ছি, তোরা তোর পিতাকে শেষবারের মতো প্রণাম করে নে। আমার যা দরজা খুলেছে না। সে আলোকে
স্নান করে দে। যেতে হবে আর জামের ঘরে। সে আলোকে স্নান করে দে। যেতে হবে আর জামের ঘরে। সে আলো কোন পিতা আপনি মহাসুখে আমরা দুবার যাচ্ছি চলে। দূর হয়ে যা। কাকা আপনি মহাসুখে আমরা দুবার যাচ্ছি চলে। জমের দুয়ার খোলা আছে, যেতে হবে জমের ঘরে। সে আলোকে পিতা 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 বলে ডাকিব কারে। পিতা তো মোদে নিঃসংসারে। দুলাল পিতা পিতা বলে ডাকিব কারে। পিতা তো মুদ নিঃসংসারে। জমের দুয়ার খোলা আছে, যেতে হবে জমের ঘরে। সে আলো কাকা এখন মাতা আপনি মহাসুখে আমরা দুবার যাচ্ছি চলে। দুলাল এখন মাতা আপনি মহাসুখে আমরা দুবার যাচ্ছি চলে। জমের দুয়ার খোলা আছে, যেতে হবে জমের ঘরে। জান করে দে। যেতে হবে জমের ঘরে। সে আলোকে ওরে দুলাল, চল গুরুজি চল আমার সাথে, চল চল আমার সাথে। তাই চল, চলুন না গুরুজি। চল। বিদায় কাকা, বিদায় 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 কাকা মনি। বিদায় বিদায়। সেনাপতি মীর কাসেম
তুমি গায়ের চাদর খুলে কোথায় চলে যাচ্ছ ভাই মীর কাসেম? মহারাজ মহারাজ আমি হেরে গেছি গো মহারাজ। আমি পরাজিত সৈনিকের মতো আমি আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার আপনার দেওয়াই সাহিত্যর বাড়ি আমি আপনার পদতলে রেখে আমি আমি আপনার গোলামি ছেড়ে আমি যে চলে যাচ্ছি মহারাজ। ওগো মহারাজ, একদিন দেবী রানী রাজ লক্ষ্মী আমাকে ওই রাস্তা থেকে তুলে এনে বাইরে মর্যাদায় আমাকে তিল তিল করে বড় করে মীর কাসেম রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার আমার হাতে অর্পণ করেছিল গো মহারাজ। দেবী রানী রাজ লক্ষ্মী মৃত্যুর সময় তার মাতৃহারা দুটি সন্তান পরারে দুলালকে আমার হাতে অর্পণ করে বলেছে, ভাই মীর কাসেম আমি আমি তোমার কাছে রেখে গেলাম আমার মাতৃহারা দুটি সন্তান, তুমি তুমি তাদেরকে দেখে রেখো। সেদিন সেদিন আমি রানী রাজ লক্ষ্মীর গাছে প্রতিজ্ঞা করেছিলাম, ও গো দেবী আমার এই জীবনের বিনিময় হলেও আমি আমি আপনার আপনার দুলালকে একটি একটি কাটার চড়াই লাগতে দেব না। কিন্তু কিন্তু আমি পারলাম না গো মহারাজ, দেবী রানী রাজ লক্ষ্মীকে দেওয়া হতে যে আমি আর রক্ষা করতে পারলাম না। ওগো ওগো মহারাজ, যেখানে পিতা হয়ে সন্তানকে হত্যার আদেশ দিতে পারে, যেখানে মা হয়ে বিমাতা সেজে মাতৃহারা দুটি সন্তানের প্রতি করতে পারে এত হিরো চক্রান্ত, আমি যে আর সেখানে চাকরি করবো না গো মহারাজ। প্রয়োজনে প্রয়োজনে আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু তবু আপনার এই চাকরি আমি করবো না। মীর কাসেম মহারাজ তুমি চলে গেলে আমি কিভাবে রাজ্য পরিচালনা করব মীর মহারাজ, আমি যে দুটি সন্তানের মায়ায় আপনার এই রাজপ্রাসাদে ছিলাম গো মহারাজ, আজ যখন তারা এই প্রাসাদে নেই গো মহারাজ, আমি আমি আর আপনার এই প্রাসাদে আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। মহারাজ, চন্দ্রা, মহারাজ, এবার সব ঝামেলা মিটে গেল, তোমার তো আর কোনো সমস্যা নেই চন্দ্রা। না মহারাজ, ওদের উপযুক্ত বিচারই হয়েছে, আমি অনেক খুশি। মহারাজ,
বড্ড ক্লান্ত লাগছে, চলুন। হ্যাঁ চন্দ্রা, আপনি একটু আমার বসুন। বড্ড ক্লান্ত লাগছে, আমার এই শরীরটা কেমন যেন করছে, মাথাটা ঘুরছে, আমি যে কিছু বুঝতে পারছি না আপনি চন্দ্রা। বসুন মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনি বসুন। মহারাজ, 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 চন্দ্রা, এই তো এইখানে একটা সই করে দিন। মহারাজ দেন না একটু মহারাজ, চন্দ্রা, এখানে একটু সই করে দেন মহারাজ। চন্দ্রা, মহারাজ, চন্দ্রা, মহারাজ দেন না কিসের মহারাজ। সই চন্দ্রা? ওই তো কিছু না, আপনি অসুস্থ হয়ে পড়েছেন তো, তাই কিছুদিনের জন্য এই রাজ্যটা আমি পরিচালনা করব, ও তাই আর কি। চন্দ্রা। নিন, সই করে দিন। মহারাজ, আরে একটু দেন না মহারাজ। চন্দ্রা, 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 মহারাজ, চন্দ্রা, ওই চেয়ে দেখো চন্দ্রা, ওই চেয়ে দেখো, স্বর্গ থেকে রানীরাজ লক্ষ্মী আমাকে ডাকছে। হেতা নয়, হেতা নয়, তুমি চলে এসো স্বর্গধামে। হইতো আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল ডাকছে, এই তো ডাকছে, মাস্টার আমাকে ডাকছে, মীর কাসেম আমাকে ডাকছে। কোথায় কোথায় আপন দুলাল? মহারাজ, সব কাজ একেবারে সমাধান হয়ে গেছে। আবার আবার তোমার দায়িত্ব পালন করো চন্দ্র। বসো বন্ধু। হ্যাঁ আমি তাই বসছি চন্দ্র। এবার থেকে তুমি আর আমি মিলে এই রাজ্য পরিচালনা করব বন্ধু। তাই হবে চন্দ্রা। হ্যাঁ, আজ এই আনন্দের দিনে আর একটু আনন্দ করা যায় না চন্দ্রা? অবশ্যই করা যায়। তুমি আমার মনের রাজা, তাই নাকি? তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। চাহিবা হলে দেশের রাজা, আমি রাজরানী। নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। ওরে আপন, গুরুজি, ওরে দোলাল, গুরুজি, তোমরা প্রস্তুত হও। আমি আমি তোমাকে কতল করব। গুরুদেব আমাদেরকে একটু সময় দেন গুরুদেব, একটু সময় নিয়ে আমাদের মা জননীকে একটু ডেকে নেই। ঠিক আছে আপন দোলাল, আমি তোমাদের সময় দিলাম,
তুমি তোমার মাদের ডেকে নেও। চলো ভাই। দুলাল, দাদা শেষবারের মতো আমাদের মাকে একটু ডেকে নি। মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? মা গো, আপন লাল ডাকে মা গো, দেখা দাও শিয়া গো মোদের ছেড়ে গো। হায় নিষ্ঠুর পিতা পাষাণ হয়ে মোদের দিল মৃত্যু হাতে গো। হায় নিষ্ঠুর পিতা পাষাণ হয়ে মোদের দিল মৃত্যু হাতে গো। মা গো, আপন লাল ডাকে মা গো, একবার এসে দেখা দাও মোদের ছেড়ে গো। দুলাল, আয় পিতা পিতা ডাকবো কারে? এ পিতা তো মোদের নেই সারে গো। মাথা মাথা ডাকবো কারে? মাঝে মোদে নেই সারে গো। মা গো, ডাকিতাছে বন্ধুলাল মা গো, দেখা দাও শিয়া গো মোদের ছেড়ে গো। মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? গুরুদেব, দুলাল, গুরুজি। তোমরা প্রস্তুত হও। হ্যালো গুরুদেব, আমি তোমাকে কতল করব বাবা। তুমি প্রস্তুত হও। ঠিক আছে গুরুদেব, আমি আপনাকে একটি কথা বলবো, বলেন আপনি রাখবেন? বলবে বাবা। গুরুদেব, আগে আপনি আমাকে হত্যা করুন, তারপর আমার ছোট ভাই দুলালকে। দুলাল, গুরুদেব, আগে আমাকে হত্যা করুন, তারপর আমার দাদাকে হত্যা করুন গুরুদেব। না না গুরুদেব, ও ছোট মানুষ,
ও কম বুঝে, আমাকে আগে হত্যা করুন, তারপর আমার ভাই দুলালকে। কেমন করে সহ্য করব তোমার মৃত্যু? দুলাল, হ্যাঁ আগে কাটু ও গো গুরু বড় গায়ের মাথা। গুরুদেব, আগে আমায় হত্যা করুন গুরুদেব, পরে আমার ভাই দুলালকে। না গুরুজি না, আগে আমাকে হত্যা করুন, পরে পরে দাদাকে হত্যা করুন। না রে দুলাল, ঠিক আছে আপন দুলাল, তোমরা দুজনে প্রস্তুত হয়ে যাও। গুরুজি আমি দুজনকে একসাথে সাথেই কতল করব। ঠিক আছে গুরুদেব। আমরা তাই করছি। মাস্টার, তুমি ওদেরকে হত্যা করো না মাস্টার। একই বাণীতে মাস্টার 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 বলে চিৎকার করছে। তুমি ওদেরকে হত্যা করো না। কে কে তুমি? আমি তোমার ধর্ম। ধর্ম? ধর্ম মানি না তোমার ধর্ম। পিতা হয়ে সন্তানের হত্যার আদেশ দিতে পারে, তাদের কিসের ধর্ম? মাস্টার, তুমি ওদেরকে হত্যা করো না মাস্টার। কে কে আমার মাস্টার মাস্টার বলে ডাকছে? কে তুমি? আমি তোমার বিবেক। বিবেক? বিবেক মানি না তোমার বিবেক, মানি না তোমার ধর্ম। আমি মহারাজের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপন দুলাল, তোমরা প্রস্তুত হও। আমি আমি তোমাকে তোমার দু ভাইকে একের সাথে কতলে করব। একই কে তুমি ভাই? একই একই বন্ধু মীর কাসেম। কাকামণি, কাকামণি তুমি এখানে? মাস্টার, আমি যেখানে না এসে থাকতে পারছি না মাস্টার। তুমি তুমি ওদেরকে হত্যা করো না মাস্টার, তুমি ওদেরকে হত্যা করো না। না না বন্ধু মীর কাসেম, আমার যে দুটো ভাইকে হত্যা করতেই হবে। তা না হলে ওই রাক্ষসী রানীকে আমি রক্ত থেকে দেব। মাস্টার,
মাস্টার তুমি না পরে জেলা লেখে লেখাপড়া শিখিয়েছো তাদের কেনা তুমি নিজের কথা বলো না। ওরা 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 আমার শিক্ষার অমর্যাদা করেছে, ওরা আমার শিক্ষার অমর্যাদা। তুমি এই মাতৃহারা দুটি ভাইয়ের মুখের দিকে চেয়ে দেখো মাস্টারে, ওরা কেমন করে কাঁদছে। আমি জানতে পারছি না কাকামণি। বন্ধু বন্ধু তুমি কি পারো না, তুমি কি পারো না মাস্টারে ওদের মুখের দিকে চাই তুমি ওদেরকে ক্ষমা করতে? পারি না বন্ধু, আমি যে আর পারছি না বন্ধু, আর পারছি মাস্টার কাকা তুমি ওদেরকে ক্ষমা করে দি, আমার মুখের তাজারে তুমি দেবী চন্দ্রাকে উপহার দাও। না 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 বন্ধু, আমি যে ওদেরকে হত্যা করতে পারবো না বন্ধু, বন্ধু আমি যে ওদের মাস্টার, বন্ধু আমি যে ওদের আমি সন্তানের মতো সিংহ ভালোবাসা দিয়ে ওদেরকে আমি বুকে আগলিয়ে রেখেছি বন্ধু। গুরুজি আজ আমি কেমন করে হত্যা কাকামণি, কেমন করে হত্যা করবো, কেমন করে হত্যা করবো? এখানে থেকে চলে যাও রেগে দূরে বাবা, কাকামণি। দূরে গুরুজিকে করাবে আপন তোরা যা যা গুরুজি তোরা এখান থেকে অনেক অনেক দূরে চলে অনেক দূরে ঠিক আছে গুরুদেব, তুমি যাবার বেলায় আপনাকে একটি প্রণাম জানিয়ে যেতে চাই গুরুদেব। বিদায়ের কালে আখি